নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ পঞ্চবিংশ পর্ব। চলুন শুরু করা যাক। বিম্ববতীর কক্ষে একদিন বিধুশেখর গঙ্গানারায়ণ এবং নবীন কুমারকে ডেকে পরলোকগত রামকমল সিংহের উইল পাঠ করে শোনালেন। নবীন কুমারের বয়স মাত্র 6। সে উইলের ভাষা কিছুই বুঝবে না। আর গঙ্গানারায়ণেরও যেন বিষয় সম্পত্তি টাকা পয়সা সম্পর্কে কোনো আগ্রহ নেই। বিধুশেখর জোর করে বিন্দুবাসিনীকে কাশীতে পাঠিয়ে দেবার পর থেকেই গঙ্গানারায়ণ একদিকে যেমন দারুণ অনুতাপানলে দগ্ধ হচ্ছে, অন্যদিকে সারা বিশ্ব সংসারের প্রতিও তার একটা বিরাগ জন্মে গেছে। এতকাল সে বিধুশেখরকে শ্রদ্ধার চোখে দেখেছে, সে শ্রদ্ধা এখন ধূলিসাৎ হয়ে গেছে। এখন সে বিধুশেখরের মুখের দিকে ভালো করে চাইতেও পারে না। কালা শৌচ পার হয়ে গেলেও গঙ্গানারায়ণ এখনও সেলাই করা বস্ত্র পরিধান করে না। গায়ে একটি তসরের চাদর জড়ানো। সে উদাসীন মুখে বসল ঘরের মেঝেতে, হাঁটুর ওপর থুতনিটা স্থাপন করা। কিছু বুঝুক না বুঝুক, নবীন কুমার গম্ভীরভাবে বাবু হয়ে বসে আছে মায়ের পাশে। তার অত্যুজ্জ্বল চোখ দুটি বিধুশেখরের দিকে স্থির। গঙ্গানারায়ণ এবং নবীন কুমার দুজনেই মস্তক মুণ্ডন করেছে। গঙ্গানারায়ণের মস্তক নগ্ন, আর নবীন কুমার পরেছে একটি লাল মলমলের টুপি। গলা খাকারি দিয়ে বিধুশেখর প্রথমে গঙ্গানারায়ণের দিকে তাকিয়ে বললেন, গঙ্গা, তোমাকে একটি জরুরি কথা আজ জানানো প্রয়োজন। এতদিন এ কথা গোপন ছিল, কিন্তু এখন তুমি বয়ঃপ্রাপ্ত হয়েছ, যথেষ্ট বিদ্যা বুদ্ধি আয়ত্ত করেছ। এখন আর গোপন রাখার কোনো কারণ দেখি না। তুমি রামকমল সিংহের ঔরসজাত পুত্র নও। বিম্ববতী তোমার গর্ভধারিণী জননী নন। তবে এরা দুজনেই তোমাকে এত স্নেহ করেছেন যে আপন পিতামাতাও অনেক সময় এতখানি করে না। রামকমল দীর্ঘকাল অপুত্রক ছিলেন, সেই অবস্থায় দত্তক নিয়েছিলেন তোমাকে। এই বংশের রক্ত বহন করছে নবীন কুমার। বিধুশেখর চকিতে একবার তাকালেন বিম্ববতীর দিকে। বিম্ববতীর মাথায় অনেকখানি ঘোমটা, তার মুখ দেখা যায় না। গঙ্গানারায়ণ মাটির দিকে চক্ষু রেখে চুপ করে রইল। বিধুশেখর যা বললেন সে তথ্য তার অজানা নয়। এসব কথা গোপন থাকে না। নিজের বাবা কিংবা মা সম্পর্কে গঙ্গানারায়ণের সামান্যতম স্মৃতিও নেই। জ্ঞান উন্মেষের পর থেকে সে রামকমল এবং বিম্ববতীকেই পিতামাতা বলে জেনে এসেছে। কিন্তু নবীন কুমার জন্মাবার পর দাস দাসী স্বজন পরিজনেরা আকারে ইঙ্গিতে তাকে জানিয়ে দিয়েছে তার আসল পরিচয়। তাতে কিন্তু গঙ্গানারায়ণের বড় কোনো আঘাত লাগেনি, কারণ তার তো কোনো অভাববোধ ছিল না। নবীন কুমার জন্মাবার পরও বিম্ববতী এবং রামকমল তার সঙ্গে আগের মতোই সমান স্নেহপূর্ব ব্যবহার করেছেন। বিম্ববতীকে সে নিজের মা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। বিধুশেখর বললেন, এ কথাগুলি আজ তোমার বিশেষভাবে জানা প্রয়োজন এই জন্য যে রামকমলের উইলে তোমার আর নবীনের ভাগে কিছু ব্যাস কম রয়েছে। পাছে তুমি দুঃখ পাও, তাই তোমাকে আগে থেকেই প্রস্তুত করে নিলুম। বস্তুত এ পরামর্শ রামকমলকে আমিই দিয়েছি। দত্তক গ্রহণ করার পর যদি নিজের ধর্মপত্নীর গর্ভে সন্তান জন্মায়, তবে সেই সন্তান বিষয় সম্পত্তির মুখ্য ভাগের অধিকারী হবে। এটাই কৌলিক প্রথা। গঙ্গানারায়ণ এবার ধীর স্বরে বলল, আপনি সবকিছুই নবীন কুমারকে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। সে আমার ভাই, আমি আমার সব কিছু তাকেই দিতে চাই। বিম্ববতী গঙ্গানারায়ণের বাহু ছুঁয়ে মৃদুভাবে ডাকলেন, গঙ্গা। গঙ্গানারায়ণ বিম্ববতীর পায়ে হাত রেখে বলল, মা। শুধু এই দুটি ডাক,
এছাড়া কেউই আর কোনো কথা বলল না। বিধুশেখর এই ধরনের হার্দিক আন্দোলনের বিশেষ গুরুত্ব দেন না। তিনি আবার কণ্ঠস্বর পরিষ্কার করে বললেন, যাক, উইলটি আগে পাঠ করে শোনাই। শ্রী শ্রী দুর্গা শরণং উইল পত্রমিদং কার্যঞ্চ আপন জ্ঞানপূর্বক ও স্বেচ্ছাধীন এই উইল করিতেছি। আমার পৈতৃক দৌলত, শ্রী শ্রী ঠাকুর ও জায়গা ও বাটি ও এলোবাস পোশাক, তাঁবা পিতল কাঁসার ও রূপা সোনার বাসন গহনাদি যাহা কিছু, ইহার পঞ্চভাগের এক ভাগ আমার বিধবা অপুত্রক ভাতৃজায়া হেমাঙ্গিনী দেব্যা পাইবে। অপর 4 অংশ আমার উত্তরাধিকারীতে বর্তাইবে। আমার সোপার্জিত দৌলত ও সোনারূপার বাসন ও গহনাদি, ধর্মতলার বাটি, বহুবাজারের বাটিদ্বয়, বিরোজীতলাওয়ের জমি, 5 বিঘা শহর কলিকাতার মধ্যে খরিদা জায়গা জেলার, যশোহরের মোতালক পরগনে খালিশপুর জমিদারি, কটকের তালুক হুগলির জমিদারি। উইলটি খুব দীর্ঘ নয়। দেখা গেল রামকমল সিংহ 7টি পরগনায় জমিদারি ও তালুক, কলকাতায় মোট 7খানি বাড়ি ও বেশ কয়েক বিঘা জমি, 3টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, বন্ধকি কারবারে নিযুক্ত 7.5 লক্ষ টাকা, 1খানি জাহাজ, 2টি বৃহৎ কয়লা খনি, 10 লক্ষ টাকা সোনা জহরত, 3 জন সাহেবের কাছে ঋণ বাবদ প্রাপ্য 6,500 গিনি ইত্যাদি রেখে গেছেন। এর মধ্যে থেকে দান করা হয়েছে দাস দাসী পাইক গোমস্তাদের বেতনের টাকা প্রতি 100 টাকা, অর্থাৎ যার বেতন 5 টাকা সে পাবে 500 টাকা। প্রধান গোমস্তা দিবাকর পাবে বেতনের টাকা প্রতি 200 টাকা। আশ্রিতদের জন্য কিছু কিছু মাসোহারা, পৈতৃক গ্রামে দেব মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক 200 টাকা, সংস্কৃত কলেজের 2টি উৎকৃষ্ট ছাত্রকে প্রতি বৎসর বৃত্তির জন্য 5,000 টাকা জমা ইত্যাদি। এই সমুদয় সম্পত্তির মধ্যে শুধু একটি পরগনার জমিদারি ও কলকাতার বউবাজারের একটি মাত্র বাড়ি দেওয়া হয়েছে গঙ্গানারায়ণকে, বাকি সবই নবীন কুমারের। শিশু নবীন কুমার সেই মুহূর্তে অতুল বৈভবের অধিকারী হয়ে গেল। গঙ্গানারায়ণের দৃষ্টি মাটির দিকে, তবু তার চক্ষু জ্বালা করে উঠল। বুক ভরে গেল প্রচণ্ড অভিমানে। অতি কষ্টে অশ্রু সামলাতে সামলাতে সে অবাক হয়ে উঠল। কেন এই অভিমান? তার তো বিষয় সম্পদে সত্যি লোভ নেই। তার নিজের যথেষ্ট যোগ্যতা রয়েছে। ব্রিটিশ সরকারের নীতির পরিবর্তন হয়েছে। তারা এখন হিন্দু কলেজের ভালো ছাত্রদের ডেকে ডেকে ডেপুটি কালেক্টরের চাকরি দিচ্ছে। গঙ্গানারায়ণের বেশ কয়েকজন বন্ধু সেরকম চাকরি পেয়ে সুখী। গঙ্গানারায়ণ যে কোনো সময় ইচ্ছে করলেই সেরকম কাজ পেতে পারে। তবু কেন অভিমান? গঙ্গানারায়ণের শুধু মনে হচ্ছে, তাহলে কি রামকমল সিংহ তাকে আর ভালোবাসতেন না? যত স্নেহ দেখাতেন তা সবই ভান। আশ্রিত পরিজনদের চেয়ে তাকে সামান্য বেশি কিছু দান করেই তিনি কর্তব্য সেরেছেন। এর বদলে রামকমল তাকে কিছুই না দিলে পারতেন। অতটুকু ছেলে নবীন কুমার, তবু তার বেশ আমি তুমি জ্ঞান হয়েছে। বিধুশেখরের সব কথা মনোযোগ দিয়ে শুনে সে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, কার বেশি, দাদামণির বেশি না আমার বেশি? বিধুশেখর বললেন, তোমার। অমনি নবীন কুমার হাততালি দিয়ে বলে উঠল, আমার বেশি, আমার বেশি, দাদামণি হেরে গেছে। বিম্ববতী তাকে থামিয়ে দিয়ে বিধুশেখরকে প্রশ্ন করলেন, এ কোন উইল? এ উইলের কথা তো আমি কিছুই জানিনি, আগে তো অন্যরকম ছিল। বিধুশেখর বললেন, মাত্র গত মাসেই রামকমল উইল বদল করেছেন। তোমাকে জানানোর কথা তার মনে আসেনি বোধহয়। গঙ্গানারায়ণ রোষকশায়িত নেত্রে বিধুশেখরের দিকে তাকালো। সে বুঝতে পারল এ সমস্তই বিধুশেখরের কারসাজি। আপন ভোলা রামকমলকে দিয়ে বিধুশেখর যা খুশি করিয়ে নিতে পারেন। বিধুশেখর একসময় গঙ্গানারায়ণকে বেশ ভালোই বাসতেন।
কিন্তু বিন্দুবাসিনীর সঙ্গে সেই ঘটনার পর গঙ্গানারায়ণ বিধুশেখরের স্নেহ থেকে পতিত হয়েছে। বিধুশেখর কঠিন মানুষ। গঙ্গানারায়ণকে বঞ্চিত করে এইভাবে তিনি শাস্তি দিলেন। গঙ্গানারায়ণ ক্রোধের সঙ্গে বলতে যাচ্ছিল, এই উইল আমি মানি না, কিন্তু সামলে নিল নিজেকে। বিধুশেখর দক্ষ আইনজ্ঞ, তিনি কোনো কাঁচা কাজ করবেন না। গঙ্গানারায়ণ বিম্ববতীর দিকে চেয়ে বললেন, মা, আমার কিছুই চাই না, সব কিছুই নবীন কুমারের হোক, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বিম্ববতী কেঁদে ফেললেন। গঙ্গানারায়ণের মাথায় হাত রেখে মর্ম নিংড়ানো কণ্ঠে বললেন, গঙ্গা, তুই কোথাও গেলে আমি মাথা কুটে মরব। তোরা দুইজনেই আমার কাছে সমান। উইলে যাই লেখা থাক, সব সম্পত্তি তোদের দুজনের সমান থাকবে। তুই বড় ভাই, তুই তো নবীনের মাথার উপর থাকবি। বিধুশেখর বললেন, বৌঠান, দিন কখনো সমান যায় না। বিষয় সম্পত্তি ছেলে খেলার বস্তু নয়। রামকমল বুঝে শুনেই উচিত ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় উইলে যেমন আছে সেই অনুসারে গঙ্গানারায়ণের বিষয় ভাগ করে দেওয়াই কর্তব্য। লজ্জাশীলা মৃদুভাষিনী বিম্ববতী এই প্রথম বিধুশেখরের কথার প্রতিবাদ করে দীপ্ত কণ্ঠে বললেন, না, আমি যতদিন বেঁচে রয়েছি গঙ্গা আমার কাছেই থাকবে। নবীন নাবালক, তার বিষয় দেখাশোনা করবে কে? বিধুশেখর বললেন, তুমি আর আমি, উইলে সেরকমই লেখা রয়েছে। বিম্ববতী বললেন, আমার হয়ে গঙ্গায় দেখবে সবকিছু, এটা আপনি কাগজে লেখাপড়া করে নিন। গঙ্গা, তোর কাছে আমার এই মাথার দিব্যি রইল, তুই নবীনেতে আর তোতে কখনো পৃথক দেখবিনি। তোরা দুজনে আমার দুই নয়নের মণি। বিধুশেখর বিরক্তভাবে গম্ভীর হলেন। ব্যাপারটা বেশ জটিল হয়ে রইল। সমস্ত সম্পত্তির ওপর গঙ্গানারায়ণের আইনত কোনো অধিকার রইল না, কিন্তু বিম্ববতীর অছি হিসাবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও কারবার পরিচালনার ব্যাপারে তার কর্তৃত্ব থাকবে। এজন্য বিধুশেখরের সঙ্গে তার ঠকাঠকি লাগবেই। গঙ্গানারায়ণ মনে মনে বিধুশেখরের সঙ্গে টক্কর দেবার জন্য প্রস্তুত হল। তার জন্ম থেকে সে দেখে আসছে যে এ বাড়ির সবকিছুই বিধুশেখরের নির্দেশে চলে। এখন থেকে সে বিধুশেখরের সেই অধিকার ক্ষুণ্ণ করার সব রকম চেষ্টা করবে। বিধুশেখর গঙ্গানারায়ণকে বললেন, ভাইকে নিয়ে তুমি এখন একটু বাইরে যাও, বৌঠানের সঙ্গে আমার আরো 2-4টি কথা আছে। ওরা বেরিয়ে যাবার পর দুজনেই চুপ হয়ে বসে রইলেন খানিকক্ষণ। বিধুশেখর কোনো রকম প্রতিবাদ সহ্য করতে পারেন না। বিম্ববতী তার ব্যবস্থা মানেননি। বিম্ববতী তার মুখের ওপর কথা বলতে পারেন, এটাই যেন এখনো বিশ্বাস করতে পারছেন না বিধুশেখর। তিনি উগ্রভাবে বললেন, কাজটা ভালো করলে না বিম্ব। রামকমল সিংহ যা সম্পত্তি রেখে গেছে তা অনেক রাজা রাজরারও ভাগ্যে জোটে না। এমন সম্পত্তি নিয়ে অনেক সহোদর ভাইরাও মারামারি কাটাকাটি করে, আর গঙ্গা তো পরের ছেলে। বিম্ববতী বললেন, ও কথা বলবেন না, গঙ্গাকে আমি সে চোখে কখনো দেখিনি। মানুষ অনেক বদলে যায়, গঙ্গা যে নবীনকে হিংসে করবে না কখনো তা কি কেউ বলতে পারে? সেই জন্যই তার সম্পত্তি আলাদা করে দিতে চেয়েছিলুম। ওর এখন থেকে আর এ বাড়িতে না থাকাই মঙ্গল। গঙ্গা হীরের টুকরো ছেলে, আমার চেয়ে বেশি তো তাকে কেউ চেনে না। ওর মনের মধ্যে লোভ বলে কোনো বস্তু নেই। ছোট ভাইয়ের সঙ্গে ও কোনো দিন অশ্রুহিত করবে না। বিধুশেখর ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইলেন। তার নিজের কন্যা বিন্দুবাসিনীর সঙ্গে গঙ্গানারায়ণ যে কাণ্ডটি করেছে সে কথা তিনি বিম্ববতীকে বলেননি, হয়তো এখনো বলার সময় আসেনি। বিম্ববতী বলছেন গঙ্গানারায়ণ হীরের টুকরো ছেলে, কিন্তু তিনি তো জানেন গঙ্গা দুশ্চরিত্র। সে তার পরিবারে কলঙ্ক আনার চেষ্টা করেছিল, সেজন্য তার কাছে ওর কোনো ক্ষমা নেই। আমি নবীনের ভালোর জন্যই এ ব্যবস্থা করেছিলুম।
নবীন যেমন তোমার তেমন তো সে আমারও। আপনি বলেছিলেন ও কথা আর কোনো দিন উচ্চারণ করবেন না, যদি কাকপক্ষীতেও টের পায়। না না, আর বলবো না, কোনো দিন বলবো না। এমন করে আপনাতে আমাতে নিভৃতে কথা বলাও কি ঠিক? ছেলেরা এখন বড় হয়েছে। তুমি চাও না আমি আর আসি? আপনি না এলে আমি চোখে অসহায় দেখব, আমার আর কি আছে। তবে এ সময়ে ঘরে অন্য কেউ থাকলেই শোভন। বিম্ব, তুমি আর আমাকে প্রীতি করো না? বিম্ববতী বিধুশেখরের পায়ের ওপর মাথাটা ছুঁয়ে কাঁদতে লাগলেন। বিধুশেখর তাকে তুলে ধরে বললেন, তোমার এই ভুবন মোহিনী রূপ রামকমল তার কোনো মূল্য দেয়নি। সন্তানহীনা বলে তোমার অশেষ দুঃখ ছিল, সেই দুঃখ জুড়োবার জন্য আমি তোমাকে একটি ছেলে দিয়েছি। সে কি পাপ? জীবনে আমি কোনো ভ্রষ্টাচার করিনি, শুধু তোমার কাছেই হার মেনেছি আমি। দেখো মানুষের নিয়তি কি বিচিত্র। আমার নিজের স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান হলো না, আর তুমি একবার চাইতেই আমি তোমায় একটি পুত্র দিলুম। তুমি মুখ ফুটে চাওনি আমি জানি, কিন্তু আমি বুঝেছিল তোমার দুঃখ। সেই জন্যই লোভ বা কামের বশবর্তী হয়ে নয়, আমি তোমাতে উপগত হয়েছি কর্তব্যবোধে। আমি ব্রাহ্মণ, কুলীন শ্রেষ্ঠ। বিবাহিতা রমণী ব্রাহ্মণ নিয়োগে সন্তান উৎপাদন দেশাচার সম্মত। তাই তোমায় বলছি, কোনো পাপ হয়নি, মনে ভয় রেখো না। থাক, এ কথা কোনো দিন কাকপক্ষীতেও জানবে না। আমি আর একলা আসব না তোমার কাছে। বিম্ববতী কাঁদতেই লাগলেন। বিধুশেখর আবার বললেন, রামকমলকে আমি ভালোবাসতুম, তার অনেক গুণ ছিল, কিন্তু এই একটা ব্যাপারে আমি তাকে কখনো ক্ষমা করতে পারিনি। তোমার মতন এমন সোনার প্রতিমা ছেড়ে সে ছায় গাধায় পড়ে থাকত। সেই আবাগীর বেটির আমি এবার বাপের নাম ভুলিয়ে ছাড়ব। উইলে জানবাজারের বাড়ি কারুকে দান করার কথা লেখা নেই। এ হপ্তার মধ্যেই আমি সে মাগিকে ও বাড়ি থেকে দূর করে তাড়াব। কান্না মুছে বিম্ববতী বললেন, আহা, সে থাক না। বিধুশেখর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে থাকবে? কার কথা বলছো? বিম্ববতী বললেন, ওই যে মেয়েটি, ওই যে কমলা না কি যেন নাম শুনেছি, সে ও বাড়িতে আছে, থাক না। একটা বাড়িতে আর কি যাবে আসবে? কি বলছো তুমি? সাতঘাটের জল খাওয়া বেশ্যা মাগি, তার জন্য একখানা বাড়ি ছেড়ে দিতে হবে? কখনো না। আহা, আমার স্বামী তাকে পছন্দ করতেন, তার মনে দুঃখ দেওয়া কি ঠিক হবে? তিনি তো ওর জন্যই বাড়িটা কিনেছিলেন। তাছাড়া শুনেছি সেটি নাকি আগে কোন চাঁড়াল না ডোমের বাড়ি ছিল। অমন বাড়ি দিয়ে আমাদের কি হবে? ডোম নয়, ডোম নয়, ডম অ্যান্টুনি, এক ফিরিঙ্গির বাড়ি। সেখানে তো আমরা বসত করতে যাচ্ছি নে। ভাড়া দিলে কোন না 20-50 টাকা আসবে। মাগি একেবারে ডাইনি, রামকমলকে ভেড়া বানিয়ে রেখেছিল। এ হপ্তাতেই তাড়াবো ওকে। এই বিষয়টি নিয়েই প্রথম বিধুশেখরের সঙ্গেই গঙ্গানারায়ণের বিরোধ বাঁধল। মামলা মোকদ্দমা করবার আগে ভয় দেখিয়ে তাড়াবার জন্য কমলা সুন্দরীর বাড়িতে 4 জন পাইক সহ দিবাকরকে পাঠিয়ে দিলেন বিধুশেখর। যাবার সময় তিনি দিবাকরকে বলে দিলেন, কাজ উদ্ধার করে এসো, তোমার ভালো মতন ইনাম মিলবে। কি ইনাম দেব তা এখন বলবো না। বিধুশেখর ভালো রকমই জানেন যে দিবাকরের মতো আমলারা দুতরফ থেকেই টাকা খায়। সেজন্যই দিবাকরকে আগে থেকে টোপ দিয়ে রাখা দরকার। বিধুশেখর নিজে গেলে অবশ্য এক দাবরানি দিয়েই স্ত্রীলোকটিকে একেবারে দেশ ছাড়া করে দিতে পারতেন, কিন্তু ওই অপবিত্র স্থানে তিনি আর পদার্পণ করতে চান না। তাছাড়া ওখানে গেলেই রামকমলের স্মৃতি তাকে আবার বেশি করে পীড়া দেবে। ইনামের কথা শুনেই দিবাকর আসল ব্যাপারটা বুঝে নিয়েছে। স্ত্রীলোকটিকে ওই বাড়ি থেকে উৎখাত না করতে পারলে বড়বাবুর কাছ থেকে ধাতানি খেতে হবে।
এই ডামাডোলের মধ্যে তার চাকরি নির্ভর করছে বড়বাবুর মর্জির ওপর। দিবাকর যানবাজারে পৌঁছে বিরাট হম্বিতম্বি শুরু করে দিল। দাসদাসী ও দু চারজন পরগাছা ধরনের মানুষ তখনও রয়ে গেছে সে বাড়িতে। দিবাকর সামনে যাকে দেখলে তারই ঘাড়ে ধাক্কা দিয়ে বলল, নিকালো, আভি নিকালো। দিবাকরের পিছনে ভয়াল চেহারার পাইকদের দেখে ওই নারী পুরুষরা প্লাবনের সময়কার ইঁদুরের মতন দৌড়ে পালাতে লাগলো এদিক ওদিক। দিবাকর উঠে এলো দোতলায়। বড় মজলিস কক্ষটির মাঝখানে কুশের আসনে নিশ্চল হয়ে বসে আছে কমলা সুন্দরী। পরনে একখানি সাদা থান, দু হাতে কিংবা কণ্ঠে কোনো অলংকার নেই। খাঁটি হিন্দুর বিধবার মতন বেশ। মাথা অবশ্য মুন্ডন করেননি কমলা সুন্দরী, দীঘল খোলা চুল পিঠের ওপর ছড়ানো। কমলা সুন্দরীর মুখে এখনো শোক ও বেদনার নরম লেখা। দিবাকরকে দেখে মুখ তুলে কমলা সুন্দরী প্রশ্ন করল, কে? দিবাকর কমলা সুন্দরীকে অনেক দিন থেকেই দেখছে। এই নারীকে সে এই বেশে দেখে হকচকিয়ে গেল। বিশেষ প্রয়োজনে দিবাকরকে রামকমল সিংহের খোঁজে কয়েকবারই আসতে হয়েছে এখানে। তখন সে দেখেছে এই স্ত্রীলোকটি যেন একটি সাজানো পুতুল। রামকমল সিংহ এই মেয়েটিকে নিয়ে পুতুল খেলা খেলতেন। গত কয়েক বৎসরে নৃত্যপটীয়সী হয়ে উঠেছিল কমলা সুন্দরী। সেই কারণে তার সাজ ও অলংকারের মাত্রা আরও বেড়েছিল। তার এই নিরাভরণ দেহ যেন চেনাই যায় না। তাছাড়া বাবু মারা গেলে তার রক্ষিতা আবার নতুন করে বাবু ধরবে, এটাই স্বাভাবিক। কোনো বেশ্যা যে বিধবার রূপ ধরতে পারে এমন কথা কেউ 7 জন্মে শোনেনি। দিবাকর বলল, এই বড়বাবু আমায় পাঠিয়ে দিলেন। কমলা সুন্দরী বলল, বড়বাবু? বড়বাবু কে? সেই যে সেদিন এছিলেন আমার বাবুর বন্ধু, তিনি এখন সব কিছুর মালিক। তা তিনি বললেন, আমি একজনকেই বড়বাবু জানি, যিনি আমাদের অকুল পাথারে ভাষ্যে সজ্ঞে গেছেন। আর বড়বাবু কেউ নেই। যা হয়ে গেছে তা তো আর ফেরবার উপায় নেই। বাবু হঠাৎ চলে গেলেন। এখন বিধুশেখর মুকুজ্জেই দণ্ডমুণ্ডের কর্তা। তিনি বলে পাঠালেন, এ বাড়ি তোমায় ছাড়তে হবে। আমি এ বাড়ি ছাড়ব? তারপর আমি কোথায় যাব? এই বাড়ি আমার বাড়ি। সেরকম লেখাপড়া তো কিছু করে যাননি। বাবু ছিলেন আপন ভোলা, হঠাৎ মরে যাবেন তাও তো ভাবেননি। এখন তো মেয়ে, তোমার নিজের পথ নিজেকেই দেখতে হবে। আমি যাব না। সে কথা কি বললে চলে? বাবু তোমায় আলাদা কিছু দিয়ে থুয়ে যাননি? বাবু সোনা দানা টাকা কুড়ি তো কম ঢালেননি তোমার পায়ে। আলাদা বাসা করে নেওগে। আমি এখান থেকে যাব না। দেখো মেয়ে, বেশি জেদ করোনি। বিধু মুকুজ্জের কবজা থেকে এ বাড়ি তুমি ছাড়াতে পারবে না। আমার বাবু এখানে মরেছেন, আমিও এখানেই মরব। আমি মলে তারপর তোমরা এ বাড়ির দখল নিও। বালাই 60, এমন কাঁচা বয়সে তুমি মরবে কেন? তোমার তো গোটা জীবনটাই সামনে পড়ে আছে। তবে এ বাড়ির মায়া তোমায় ছাড়তেই হবে। খবরদার আমার সামনে এসো না। 2 পা এগিয়ে এসেও দিবাকর থমকে দাঁড়ালো। হঠাৎ বন বিড়ালির মতন ফোঁস করে উঠেছে কমলা সুন্দরী। ঈষৎ কঠিন হয়ে দিবাকর বলল, তবে কি তোমায় জোর করে তুলতে হবে? আমার ওপর যা হুকুম, কেন অবুঝপনা করছো? কমলা সুন্দরী বলল, তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, আমি তখনই বিষ খেয়ে আত্মঘাতিনী হব। এই যে বিষ রেখেছি। আসনের এক প্রান্ত তুলে দেখালো কমলা সুন্দরী। সেখানে সত্যি একটি কাগজের পুড়িয়া রয়েছে। দিবাকর আর সাহস করল না। স্ত্রীলোকদের ওপর জোর জবরদস্তি করা তার ঠিক পছন্দ হয় না। তাছাড়া মাত্র তো কয়েকদিন আগেই এই রমণী ছিল তার বাবুর 2 নয়নের মণি। তখন এর মনোরঞ্জনের জন্য রামকমল সিংহের আদেশে কত কিছু জোগাড় করতে হয়েছে তাকে।
আর আজ সেই রমণীকে সামান্য কুকুর বেড়ালের মতন গলা ধাক্কা দিয়ে তাড়াতে দিবাকরের মতন ঘোর বিষয়বুদ্ধি সম্পন্ন মানুষেরও চক্ষু লজ্জা হলো। আরও একটা কথা, হঠাৎ যদি সত্যিই বিষ-টিষ খেয়ে বসে, তখন তার হ্যাপা সামলাবে কে? তখন হয়তো বিধুশেখরই তাকে বলবেন, কে তোকে বলেছিল হাত ধরে টানাটানি করতে? আমাকে আর একবার জিজ্ঞেস করে যাসনি কেন? মুখ রক্ষার জন্য দিবাকর বলল, আমি আরো 2 দিন সময় দিয়ে যাচ্ছি, এর মধ্যে একটা কিছু বন্দোবস্ত করে নাও, এ বাড়ি তোমায় ছাড়তেই হবে বলে রাখলুম। সে বাড়ি থেকে বেরিয়ে দিবাকরের আবার আফসোস হলো, কার্যোদ্ধার না করে গেলে বিধুশেখরের কাছে কতখানি ধাতানি খেতে হবে কে জানে। বারাঙ্গনাটির কাছে জব্দ হয়ে গেল সে। তার মনে হলো ওইসব বৈধব্যের বেশটেশ আসলে ভেক, আসনের নিচে বিষ পর্যন্ত রেখেছে। এসব তো ওমের নিজের বুদ্ধিতে কুলোবে না, নিশ্চয়ই ওর কানে মন্তর দিয়েছে অন্য কেউ, সহজে ও বাড়ি ছাড়বে না। ফিরে এসে দিবাকর দেখল বৈঠকখানা ঘরে বিধুশেখর আর গঙ্গানারায়ণ অনেক দলিল দস্তাবেজ খুলে বসে হিসেবের কাজে ব্যস্ত। তাদের দুজনের কাছেই দিবাকর তার অভিযোগের পরিণাম ব্যক্ত করল। বিধুশেখর চোয়াল শক্ত করে বললেন, তুমি গলা ধাক্কা দাওনি, ভালোই করেছ, আদালতের পেয়দা পাঠিয়েই ও কাজটা সারা যাবে। গঙ্গানারায়ণ বলল, কেন, সে বাড়ি ছাড়বে না কেন? ও বাড়ির ওপর তার কি হক্ক আছে? মামলা মোকদ্দমা করার দরকার কি? আমি তাকে নিজে গিয়ে তাড়িয়ে আসব। বিধুশেখর বললেন, না না, ওসব জায়গায় তোমার যাবার দরকার নেই। গঙ্গানারায়ণ বলল, কেন, বাড়ি তো আমাদেরই, সেখানে আমি যেতে পারবো না কেন? বিধুশেখর বললেন, ওই অবিদ্যা আগে দূর হোক, তারপর যেও, ওদের মুখ দর্শন করাও পাপ। বিধুশেখর নিষেধ করলেন বলেই গঙ্গানারায়ণ সেখানে গেল, সেদিনই সন্ধেবেলা, কারুকে কিছু না বলে, একা। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ শুনলেন ৫ম পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে পর্ব আকারে আসছে। যদি আপনাদের আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। এই চ্যানেলে এখন পাশাপাশি 2টি উপন্যাস ধারাবাহিকভাবে আসছে। আর একটি উপন্যাস হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটির 5টি পর্ব ইতিমধ্যে চ্যানেলে এসে গেছে। ঝটাপট শুনে নিন, নতুন পর্ব খুব তাড়াতাড়ি আসছে। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই বিভিন্ন ছোটোখাটো গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের নানা ঘাত প্রতিঘাত, আবেগ আনন্দের কথা। যদি আপনাদের সেরকম লেখা শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার ঘুরে দেখবেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই 2টি চ্যানেলেই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।